প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার তারিকুল ইসলাম। এছাড়া লন্ডনে কিংস কলেজ থেকে যুক্ত হবেন মিরাজ রহমান। অনুষ্ঠানের শুরুতেই আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, করোনা সংক্রমণের গতিবিধি আসলে কোন দিকে যাচ্ছে, সামনে আমরা কোথায় যাব, বর্তমানের অবস্থাটা আসলে কেমন, এই বিষয়গুলো নিয়ে অনুষ্ঠানের শুরুতে আমরা কথা বলবো। কাজী তারিকুল ইসলাম, প্রথমে আপনার কাছে বলবো যে সংক্রমণের গতিবিধি নিয়ে কিন্তু অনেক ধরনের কথাই আসছে। আসলে সংক্রমণের গতিবিধি সম্পর্কে বলবেন এবং বর্তমান অবস্থা এবং সামনের দিকে আসলে কি অবস্থা দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। আসলে সত্যি কথা বলতে কি, সংক্রমণের গত প্রায় আমি যদি ধরি 4 সপ্তাহ বা তার ততোধিক সময় এটা একটা মোটামুটি স্থিতিশীল জায়গায় দাঁড়িয়ে আছে। স্থিতিশীল ইন এ সেন্স যে কোনো হাই পিক নাই। ধরেন অন অ্যান অ্যাভারেজ 2,500 থেকে 3,000 প্রতিদিন ডিটেকশন হচ্ছে। মৃত্যুর সংখ্যাও অলমোস্ট অমনি, এবং এমন যদি চলতে থাকে তাহলে আমার কাছে যেটা মনে হয় যে আগামী আরো 2-4 সপ্তাহের মধ্যে এটা ডাউনহিল বা এর যে পিক, এটা পতন হতে শুরু করবে। আমি পিক বলবো না এখন, আমি বরং প্ল্যাটু বলতে চাই বা ফ্লাড বলতে চাই। যদি তাই হয়, এখানে অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে। যেমন ধরুন, যখন প্রজেকশন তৈরি করেন জনস্বাস্থ্য প্রতিনিধিরা, তখন আমাদের এই টেকনিক্যাল কমিটি যে আলোচনা করেন, বলেন যে এই ভেরিয়েবলস গুলা যদি সব মেনে চলা হয় তাহলে আমাদের এই পিক আগামী এতদিনের মধ্যে আর একটু নিচের দিকে চলে আসবে। কিন্তু আনফরচুনেটলি এর মধ্যে অনেকগুলোই আমরা দেখি যে আমরা ধরে রাখতে পারি না। যেমন আমি একটা কথা বলি, সামনে কোরবানির ঈদে আমাদের তরফ থেকে তো কিছু কথা আমরা বলেছি লিখিতভাবে, যে ঈদে মানুষের মুভমেন্ট না করতে দেওয়া। যেমন গত ঈদ উল ফিতরে আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু জীবন জীবিকা এবং মানুষের নানান কিছু কথা ভেবে সরকার হয়তো এটাকে অ্যালাউ করেছিলেন। তারপর থেকে 3-4 হাজার যে পিক ছিল, সেটা আস্তে আস্তে করে এখন একটু নামতে শুরু করেছে এবং একটা জায়গায় আসছে। সামনের ঈদের যদি আমরা ওই কথাগুলো না মানি, তাহলে আমাদের যে প্রেডিকশনই হোক, এই প্রেডিকশন গুলো কিন্তু আসলে বারবার বদল হতে থাকবে। এটা কোনো একটা জায়গায় স্থির থাকবে না। তো জাতীয় টেকনিক্যাল কমিটির পরামর্শক কমিটির সদস্য হিসেবে বা আপনাদের কমিটি থেকে যে লিখিত প্রস্তাব দেওয়া হচ্ছে, তার আংশিক অংশ কি আমাদের জানাবেন? দেখুন, যদি আপনি কোরবানি নিয়ে বলেন, আমরা তো প্রায় 14-15টা মিটিং করেছি। আমি শেষ মিটিং এর কথাই বলি। শেষ বলতে গতকাল ছিল, সেটা অবশ্য সচিবের সাথে নানান কিছু নিয়ে। তার আগের মিটিং আমরা কোরবানি সম্পর্কে একদম ক্লিয়ারলি বলেছি যে যদি কোরবানির হাট হয়, শহরের মধ্যে হতে পারবে না। রাস্তায় যেমন আমরা জানতাম যে ঢাকা শহরে কোরবানির সময় বিক্ষিপ্ত ভাবে রাস্তার মোড়ে মোড়ে পশু নিয়ে এসে মানুষ দাঁড়িয়ে থাকে, সেখানে কেনা বেচা হয়, সেটা অবশ্যই মানে হতে দেওয়া যাবে না। আমরা বলেছি শহরের বাইরে খোলা জায়গায় এটা গরুর ছাগলের হাট হতে হবে, অর্থাৎ পশুর হাট। যদি তাও হয়, সেখানে কারা যাবেন? সেখানে পশু কিনতেও যাবেন, বিক্রিও করতে যাবেন 50-এর নিচে যাদের বয়স, অর্থাৎ 50 ঊর্ধ্বদের মৃত্যুর হার আজকেই আপনি যদি শুনে থাকেন তাহলে দেখবেন প্রতিদিনই 50 থেকে 70 এই 20 বছর বয়সের যে গ্রুপ, এদের মধ্যে মৃত্যুর হার বেশি, আক্রান্তের হারও বেশি। তো সে কারণে আমরা বলেছি 50-এর নিচে যারা তারা করবেন। সবচেয়ে ভালো হয় যদি অনলাইনে তো আর সবাই এটা করতে পারবেনও না, জানেনও না। আমরা বলেছি যে যে দিক দিয়ে ওনারা ঢুকবেন, তারা সদয় করে বা পশু ক্রয় করে আর একটা পাশ দিয়ে বের হবেন, অর্থাৎ একজনের সঙ্গে আরেকজন যেন মুখোমুখি না হন।
পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকতে হবে হাত ধোয়ার জন্য, মাস্ক পরে যাবেন, ওখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকতে হবে, এবং জবাই করার ব্যাপারেও আমরা অবশ্যই বলেছি যে বাড়ির আঙিনায়, রাস্তার উপরে, বিভিন্ন জায়গায় এটা করা যাবে না, এটা খোলা মাঠের মধ্যে করে নিয়ে এসে তারপরে বিতরণের ব্যাপারটায় আমি জানি না কতটুকু মানে সরকার সফল হবেন এটা আমি বলবো না। জনসচেতনতা থাকলে সরকার সফল হয়। আমাদের জনগণ যদি সচেতন হন তাহলে আমি মনে করি যে এই যে গরিব মানুষকে যে মাংস দেওয়াটা, সেটাও তো আমার মনে হয় অনেক ঠেলাঠেলি হুড়াহুড়ি হবে, এবং সেখানেও কিন্তু ওই ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন হবে কিনা এটাও সন্দেহ আছে। তারপরেও আমরা আমাদের মতো করে বলেছি। আপনি দেখেন ঢাকা শহরে যদি আপনি এখন বের হন, আপনার কি কখনো মনে হয় যে আমরা সরকার যেভাবে আমাদের চলতে বলেছে, বা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, বা আমরা টেকনিক্যাল কমিটি, আমরা যা বলেছি তার কোনো কিছু কি মানা হচ্ছে? মানুষ আপনি এখন কোথাও যেতে গেলে ঠিক কোভিড এর আগে যেমন ঢাকার সিচুয়েশন ছিল তাই, আপনার রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া, প্রয়োজনে অপ্রয়োজনে মোড়ের দোকানে মানুষ দাঁড়িয়ে মাস্ক বিহীন অবস্থায় চা সিগারেট খাচ্ছে। সো এটা একক ব্যক্তি যদি ভালো না সচেতন না হয় তাহলে তার পরিবার হবে না, পরিবার না হলে পাড়া মহল্লা হবে না, পাড়া মহল্লা না হলে আলটিমেটলি দেখেন দেশ আমরা যদি ভালোবাসি তাহলে আমাদের এই জায়গাগুলো অত্যন্ত জরুরি। আমরা এই জায়গাগুলো যদি নিজেরা সচেতন না হই তাহলে এর সুফল আমরা বয়ে আনতে আমাদের অনেক দেরি হবে, আমাদের অনেক। কাজী তারিকুল ইসলাম, একটি বিষয় আপনার কাছ থেকে জানলাম যে আসলে সচেতন হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আমরা ঈদুল ফিতরে দেখেছি মানুষের সচেতন কতটুকু ছিল, সচেতন ছিল না বললেই চলে, যার কারণে অনেকেই বলছেন, অনেক গবেষকরাই বলেছেন যে রোগ ছড়িয়ে পড়েছে। পবিত্র ঈদুল আজহাতে মানুষ কতটুকু সচেতন থাকবে এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমরা কথা বলবো। এখন আমরা যাব লন্ডনে কিংস কলেজের মিরাজ রহমান আপনার কাছে, বলবো যে কোভিড পরিস্থিতি এখন কেমন? আমি আসলে যদি আপনার গ্লোবাল পরিস্থিতি নিয়ে বলি, আমরা দেখছি যে WHO রেগুলারলি বলছে যে আসলে গ্লোবালি এটি অ্যাক্সিলারেট করছে। তার মানে প্রতিদিনই এর আগের দিনের তুলনায় বেশি পরিমাণে কোভিড পেশেন্ট শনাক্ত হচ্ছে। আমরা বেশ কিছু এপিসেন্টার দেখছি যে আপনার আমেরিকাতে, ব্রাজিলে, ইন্ডিয়াতে এবং ওভারঅল সাউথ এশিয়াতে কোভিড পরিস্থিতি কিন্তু এখনো অনেক খারাপ অবস্থার মধ্যে আছে। শুরুর দিকে যে এলাকাগুলোতে আপনার কোভিড আক্রান্ত হয়েছিল, যেমন চায়না, সাউথ ইস্ট এশিয়া, তারপরে আপনার ইউরোপ, এই দেশগুলোতে আপনার বিভিন্ন লকডাউন এবং অন্যান্য সোশ্যাল ডিস্টেন্সিং মেজারের কারণে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। বেশ কিছু দেশ যেমন নিউজিল্যান্ড অনেক সাফল্যের সাথে কোভিডকে এলিমিনেট করতে পেরেছে। তারপরেও তারা কিন্তু এখনো খুব স্ট্রিক্ট পলিসি মেনটেন করছে এবং সাধারণ মানুষজন সরকারের যে দিক নির্দেশনা সেটিকে মেনে চলার চেষ্টা করছে। তো আমরা যেটা মনে করি যে যারা আমরা কোভিড নিয়ে কাজ করছি, আমরা আসলে কোয়াইট কনসার্নড অ্যাবাউট পসিবল সেকেন্ড ওয়েভ, যে আপনার সামনে যে উইন্টারে একটা সেকেন্ড ওয়েভ হতে পারে সেটি নিয়ে কনসার্ন। কারণ অনেক জায়গাতে যদিও এখনো ফার্স্ট ওয়েভ কন্টিনিউ করছে, যেই দেশগুলোতে ইউরোপ, যেমন আমরা কিছুদিন আগে দেখেছি বার্সেলোনাতে যখন সোশ্যাল ডিস্টেন্সিংটাকে আমরা রিল্যাক্স করেছি, তখনই দেখা যাচ্ছে যে আবারও আপনার কোভিড-19 পেশেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে। তার মানে আমরা দেখছি যে প্রতিদিনই আমরা নতুন এরিয়া দেখছি যেখানে আপনার কোভিড আক্রান্ত যারা রোগী আছে তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে আগের দিনের তুলনায়। তো আমি বলবো যে এখনো অনেক আনসার্টেনিটি আছে। আমরা আসলে পুরোপুরি জানি না যে কোভিড পরিস্থিতিটা গ্লোবালি কি অবস্থা দাঁড়াবে আগামী 6 মাসে। তো আমরা যেটা দেখছি যে সরকার এবং বিভিন্ন যেই সংস্থাগুলো যারা কোঅর্ডিনেট করছে কোভিড রেসপন্স, তারা সবসময় বলছে যে সচেতনতা, আপনার সোশ্যাল ডিস্টেন্সিংটা মেইনটেইন করা, কন্টিনিউয়াসলি হ্যান্ড ওয়াশ করা এবং মাস্ক ব্যবহার করা, এগুলো করে আসলে কোভিড পরিস্থিতিটাকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কিন্তু গ্লোবালি এখনো আমরা কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মতো পরিস্থিতিতে পৌঁছাইনি। আপনার কাছে আমরা আবারও আসবো। এখন আমরা আবারও যাব কাজী তারিকুল ইসলাম আপনার কাছে। ঈদুল ফিতরের বিষয় নিয়ে কথা হচ্ছিল, তো তার পাশাপাশি একটি বিষয় আমরা বলেছিলাম যে ঈদুল ফিতরে মানুষের অবস্থান আমরা দেখেছি এবং এতে সংক্রমণ বেড়েছে, এরকম একটি বিষয়ও কিন্তু অনেক গবেষণা এবং চিকিৎসকরা বলেছেন। ঈদুল আজহাতে কি হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে কিছুক্ষণ আগেও কথা হয়েছিল যে ঈদুল আজহাতে আসলে প্রকৃত
বিতরণ সহ অনেক ধরনের সোশ্যালি মানুষের যে খুব কাছাকাছি আসা, এই জায়গাগুলো আসলে কতটুকু মেনে চলা হবে, আসলে মানুষ সচেতন হবে কিনা এই ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো কাজী তারিকুল ইসলামের সাথে। আমি মনে হয় যে ওই জায়গাগুলো যে বলেছি সেটা আরেকটু যদি আপনি ব্যাখ্যা চান, দেখেন সচেতনতার কোনো বিকল্প নাই, যে যাই বলুক। কারণ যে দেশগুলোর উদাহরণ দিলেন ডক্টর মিরাজ, সেই দেশগুলা শিক্ষিতের হার 100%। তারপরেও আমি বলবো যে যে সমস্ত শিক্ষায় শিক্ষিত দেশ 100%, আমেরিকা, ইউকের মতো জায়গায়ও কিন্তু চরম মূল্য দিতে হচ্ছে। আর স্বাস্থ্য ব্যবস্থা যেটা, সেইটার জায়গায় যদি স্বাস্থ্য ব্যবস্থা যারা পরিচালনা করেন তাদের কথাগুলো যদি মানুষজনকে শোনানো যায়, এবং আমাদের দেশে তো শোনানো ডিফিকাল্ট, বাধ্য করা যায় বলবো, তাহলে হয়তো কোনো একটা জায়গায় অ্যাচিভ করা যায়। আমি ওই প্রসঙ্গে একটা কথা বলি, সুইডেন কোনোদিন লকডাউন দেয়নি, কিন্তু সুইডেনে কিন্তু কন্টেইনমেন্ট সম্ভব হয়েছে। আপনি বলতে পারেন যে সুইডেনের জনসংখ্যা কম, ইয়েস। সুইডেনে মানুষ 100% শিক্ষিত, বিরাট বড় দেশ, আমাদের মতো ঘনবসতি নয়। তারা বলেছে যে লকডাউন দেওয়ার দরকার নেই, আর সরকার যেভাবে চলতে বলবে আমরা সেভাবে চলবো। তো আমার ক্ষুদ্র ভাইরাসটাকে তো মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু তার কর্মকাণ্ড দেখে যদি মানুষ এটুকু বুঝতো যে আসলে মানুষের মৃত্যু, মানুষের সাফারিংস বা কষ্ট সারা পৃথিবীতে এবং বাংলাদেশে আমরা হয়তো এখন 2700 সামথিং এর মতো আমাদের মৃত্যু। আমরা যদি বলি যে সরকারিভাবে এই মৃত্যু, এর চেয়ে যদি আমি ধরে নিলাম, কেউ হয়তো বলবেন যে এটা সঠিক সংখ্যা নয়, এটার দ্বিগুণ হয়তো মানুষ মারা গেছে, তাও আমরা অনেক ভয় পাচ্ছিলাম যে ঈদ উল ফিতরের পরে এই সংখ্যা যখন বাড়তে শুরু করলো, তখন মনে হচ্ছিল রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা হয়তো দেখবো যে মানুষ হাসপাতালে যাওয়ার আগে মানে মারা গেছে। এটা পত্রিকায় আসছিল যে উপসর্গ নিয়ে মৃত্যু 30 জন, 25 জন। ইদানিংকালে আমি পত্রিকার বরাত দিয়েই বলছি, এটা আমার নিজস্ব কোনো ডাটা নয়, ইদানিংকালে পত্রিকায় গত 1 সপ্তাহ ধরে দেখছি যে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা সিঙ্গেল ডিজিটে চলে আসছে, 7, 8, 9 জন। তারপরেও আমি বলবো যে আমরা কোনো একটা কারণে বোধহয় একটা ভালো অবস্থানে আছি। সেই কারণটা আমি আপনাকে বা যা দর্শক শ্রোতাদেরকে বলতে পারবো না, কিন্তু আমাদের এখানে হয় ভাইরাসটি তার ভিরুলেন্সের দিক দিয়ে হয় দুর্বল হয়ে গেছে। আমরা যে খুব বেশি ব্যবস্থা নিয়েছি তার জন্য ভালো আছি এটা দাবি করা যাবে না, কারণ আমরা তো আসলে যা ব্যবস্থা নিয়েছি সে ব্যবস্থাগুলো তো অ্যাডিকুয়েট ছিল না এবং নাইও। তারপরেও আমি হাসপাতালে কিন্তু এখন বিছানা উপচে পড়া ভিড় ছিল জুন মাসে, আমরা উপচে পড়া ভিড় এবং রোগীর সংখ্যা, কাজী তারিকুল ইসলাম, আমরা অবশ্যই রোগীর সংখ্যা এখন হাসপাতালে কি অবস্থা এগুলো নিয়ে আমরা কথা বলবো, আপনি আমাদের সঙ্গে থাকুন। এখন আমরা আবারও যাব অধ্যাপক ডাক্তার মিরাজ রহমান আপনার কাছে। তার আগে আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, আমরা সেটা দেখে আসব। বিজ্ঞানীরা বলছেন শরীরের ইমিউন সিস্টেমের মাধ্যমে যে প্রোটিন তৈরি হয় এবং যে প্রোটিনটি করোনা ভাইরাসের উপরিভাগে থাকে সেটাকে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম অক্সফোর্ডের উদ্ভাবিত এই টিকা। পাশাপাশি এই টিকা শরীরের টি সেলের সক্ষমতা বাড়াবে। অক্সফোর্ডের ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ বলা হলেও সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে বৈকি। গবেষকরা বলছেন এই ভ্যাকসিন নেওয়ার পর জ্বর কিংবা মাথা ব্যথা হতে পারে, যেটা প্যারাসিটামল সেবনে সেরে যাবে। তবে টিকাটির আবিষ্কারক প্রফেসর সারা গিলবার্ট বলেছেন এখনো অনেক কাজ ও গবেষণা বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ করে পুরোপুরিভাবে প্রস্তুত করেই টিকাটি বাজারে ছাড়া হবে। গবেষকরা জানিয়েছেন শিগগিরই বড় পরিসরে এর ট্রায়াল শুরু হবে, যেখানে যুক্তরাজ্যের 10,000, যুক্তরাষ্ট্রের 30,000, ব্রাজিলের 5,000 ও দক্ষিণ আফ্রিকার 2,000 স্বেচ্ছাসেবী অংশ নেবেন। সমস্ত গবেষণা এবং প্রক্রিয়া শেষে আশা করা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই এই টিকা সীমিত আকারে বাজারে পাওয়া যাবে।
করোনার ভ্যাকসিন তৈরির দ্বারপ্রান্তে চলে এসেছি আমরা। বছরের শেষ নাগাদ হয়তো ফলাফল পাওয়া যাবে। চূড়ান্ত সফলতা পেলে ভ্যাকসিনের অসংখ্য ডোজ লাগবে। যত দ্রুত এই টিকা আসবে তত দ্রুত এই মহামারী দূর করা যাবে। প্রথম দিকে স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে এই টিকা দেয়া হবে। যুক্তরাজ্য ইতিমধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকার 100 মিলিয়ন ডোজ অর্ডার দিয়ে রেখেছে। নতুন বছরে হয়তো এটার উৎপাদনের সংখ্যা বিলিয়ন ডোজ ছাড়িয়ে যাবে। দাম এখনও নির্ধারিত না হলেও আশা করা যায় মানবিক দিক বিবেচনা করে এটা চড়া মূল্য হবে না। বিভিন্ন সময় এই টিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রতিষ্ঠানগুলো এমনই আভাস দিয়ে আসছেন। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই টিকাটিকে সর্বসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। We want a groundswell of political leaders. আমরা আশা করব বিশ্ব নেতারা করোনার ভ্যাকসিনকে সার্বজনীন পণ্য হিসেবে ভাববে। ধনী গরিব বিবেচনা বাদ রেখে যেসব দেশে প্রয়োজন বেশি সেখানে আগে এই টিকা দেওয়ার আহ্বান করছি, কারণ এই মহামারী দূর করতে সম্মিলিত চেষ্টার কোনো বিকল্প নেই। এদিকে ভ্যাকসিন তৈরির দৌড়ে আরও অনেকে নিজেদের গবেষণা এগিয়ে নিচ্ছেন। এর মধ্যে একটি চীনার সিনোভ্যাক কোম্পানি। তারা করোনার মৃত্যুপুরীতে রূপ নেওয়া ব্রাজিলে গণহারে পরীক্ষা চালানো শুরু করতে যাচ্ছে। প্রাথমিক ট্রায়ালের ফলাফল 90 দিনের মধ্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আমরা প্রফেসর গিলবার্টের যে ভ্যাকসিন, এটার একটি ছোট প্রতিবেদন দেখলাম। আমি অধ্যাপক ডাক্তার মিরাজ রহমানকে বলবো, এই ভ্যাকসিন নিয়ে আপনার কিছু বলার আছে কিনা, আসলে সামনের দিনগুলোতে কতটুকু আমরা সফলতা দেখতে পাবো? ধন্যবাদ। আসলে গ্লোবালি আপনার অনেকগুলো ভ্যাকসিনের কাজ চলছে। WHO আপনার 20 জুলাই যে আপডেট দিয়েছে তাতে আমরা দেখছি যে 24টি ভ্যাকসিন আপনার ডিফারেন্ট স্টেজ অফ ক্লিনিক্যাল ডেভেলপমেন্টে আছে। তার মানে এগুলো আপনার হিউম্যান পেশেন্টে দেওয়া হচ্ছে বা হিউম্যান ভলান্টিয়ারে দেওয়া হচ্ছে। তো এর মধ্যে আপনার অক্সফোর্ডের ভ্যাকসিনটি আমি বলবো যে সবচাইতে সম্ভবত এগিয়ে আছে। তো ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে ফেজ 1-2 ট্রায়ালের রেজাল্ট প্রকাশ হয়েছে আপনার ল্যান্সেটে গতকাল, তাতে আমরা দেখছি যে অক্সফোর্ড ভ্যাকসিনে আপনার সাফিসিয়েন্ট নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং একই সাথে টি সেল রেসপন্স পাওয়া যাচ্ছে। তো আমরা কিছুদিন আগে জেনেছি যে আপনার ইনিশিয়াল যে ভাইরাল অ্যাটাকের পরে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটি আপনার 3 থেকে 4 মাস পর্যন্ত স্থায়ী হচ্ছে। এরপরে আপনার আনডিটেক্টেবল লেভেলে চলে যাচ্ছে। কিংস কলেজ লন্ডন একটি স্টাডি পরিচালনা করেছিল। তো আমরা এই যে রেজাল্টটা দেখছি অক্সফোর্ড ভ্যাকসিনের, এটি আসলে খুবই এনকারেজিং, কারণ আপনার যে লং টার্ম ইমিউনিটির জন্য যে টি সেল রেসপন্স সেটি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে নিউট্রালাইজিং অ্যান্টিবডি লেভেলটাও সাফিসিয়েন্টলি হাই। আপনারা জানেন যে অক্সফোর্ড ভ্যাকসিনের যে প্ল্যাটফর্ম, সেখানে তারা স্পাইক প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করছে এবং এই নিউট্রালাইজিং অ্যান্টিবডিটা আপনার স্পাইক প্রোটিনের সাথে বাইন্ড করে আপনার সেলের ভিতরে এন্ট্রান্সে বাধা দিচ্ছে। সো এই পর্যন্ত যে আমরা ফলাফল দেখছি সেটি খুবই আশাব্যঞ্জক। একটা জিনিস আমি সাধারণ দর্শকদের জন্য বলবো যে আমরা অনেক সময় শুনি যে অ্যান্টিবডি প্রডিউস করছে একটা ভ্যাকসিন। শুধু যে কোনো অ্যান্টিবডি প্রডিউস করলে একটা ভ্যাকসিন ভালো নয়, কারণ অনেক অ্যান্টিবডি আছে যেগুলো আসলে ভাইরাস ইনফেকশনকে আপনার মোকাবিলা করে না। শুধুমাত্র যেগুলো নিউট্রালাইজিং অ্যান্টিবডি, যেটি স্পেসিফিক এপিটোপে বাইন্ড করবে ভাইরাসের, সেটি সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা দেখছি যে আপনার এই অক্সফোর্ড ভ্যাকসিনের যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি সেটি খুব সাফিসিয়েন্ট পরিমাণ। কিন্তু মনে রাখতে হবে যে ফেজ 1-2 ট্রায়ালে শুধু দেখা হয়েছে যে ভ্যাকসিনটা সেফ কিনা। আপনারা দেখেছেন যে কিছু মাথা ব্যথা এবং জ্বর হচ্ছে, যেটি প্যারাসিটামল সেবনে হয়তো চলে যাবে। এর সাথে সাফিসিয়েন্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে কি, যেটি এখনো দেখা হয়নি, যেটি সামনে আপনার ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাবাউট 30,000 পেশেন্টে দেখবে যে আপনি অ্যান্টিবডি এই ভ্যাকসিনটা নেওয়ার পরে সেটি আপনাকে এই কোভিড-19 এর যে ভাইরাস SARS-CoV-2 সেটি থেকে প্রোটেকশন দিচ্ছে কিনা এবং সেই প্রোটেকশনটা কোন লেভেলে প্রোটেকশন। যখন আমরা দেখবো যে সেই প্রোটেকশনটা দিচ্ছে এবং সাফিসিয়েন্ট লেভেলে প্রোটেকশন দিচ্ছে, তখনই কিন্তু আমরা বুঝবো যে হ্যাঁ, এই ভ্যাকসিনটি আপনার বাজারে আসতে পারে সাধারণ মানুষের জন্য। এবং আমাদের এই ফেজ 3 যে ট্রায়ালটি হবে অ্যাবাউট 30,000 পেশেন্টকে নিয়ে মাল্টি সেন্টার ট্রায়াল, সেটির রেজাল্ট আমরা আশা করছি যে এই বছরের শেষ নাগাদ পেয়ে যাব এবং সেটি হয়তো সম্পূর্ণ অ্যানালাইসিসের পরে যখন পাবলিকেশন হবে আগামী বছরের শুরুর দিকে। তো যদি আমরা ধরে নেই যে সবকিছু ঠিকঠাক মতো চলছে এবং আমাদের যে রেজাল্ট আমরা এক্সপেক্ট করছি সেই রেজাল্টগুলোই আমরা পাচ্ছি, তাহলে হয়তো আগামী বছরের মার্চ নাগাদ এই ভ্যাকসিনটি বাজারে আসতে পারে। আপনাকে ধন্যবাদ মিরাজ রহমান। আমরা আবারও আপনার কাছে আসব। কাজী তারিকুল ইসলাম, যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন যে হাসপাতালে রোগীর সংখ্যা নিয়ে, এবং হাসপাতালে রোগীর সংখ্যার পাশাপাশি আপনাকে একটি প্রশ্ন করব যে হাসপাতালে এখন আসলে কোন শ্রেণীর মানুষ বেশি ভর্তি হচ্ছে? সরকারি হাসপাতালের কথা নিশ্চয়ই আপনি বলছেন। জি,
হ্যাঁ, সরকারি হাসপাতাল জানেন যে বাংলাদেশের সেন্টার অফ এক্সেলেন্স হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মানুষের জন্য ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা মেডিকেল কলেজ প্রি কোভিড অর্থাৎ কোভিড আসার আগে এই হাসপাতালটি ছিল বা সবসময় এখানে একদম নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত এনরাই চিকিৎসা নিতে যেতেন। যারা অ্যাফোর্ড করতে পারতেন তারা প্রাইভেটলি চিকিৎসা নিতেন। বাংলাদেশের চিত্র হচ্ছে এমন যে প্রাইভেট মেডিকেল কলেজ বলেন, প্রাইভেট হসপিটাল বলেন, যেগুলো 3 তারা 5 তারা টাইপের হসপিটাল, সেখানে কিন্তু যাদের অর্থবিত্ত আছে তারাই সেখানে চিকিৎসা নেন এবং নিতেন। যেহেতু প্রথম দিকে এই প্রাইভেট হসপিটাল গুলা বা মেডিকেল কলেজ হসপিটাল গুলো এগিয়ে আসেনি বা আসতে একটু দেরি করেছে, সেক্ষেত্রে ওই আক্রান্ত যারা হয়েছেন একটু উচ্চবিত্তের তারা কিন্তু মেডিকেল কলেজগুলোতেই গিয়েছেন। তারা কোনোদিন কল্পনা করেননি যে এই কোভিড এর মতো একটা ছোট ভাইরাসের কাছে পরাস্ত হয়ে যাবেন এবং একটা নিজস্ব বিমান নিয়ে উড়ে চলে যাবেন সিঙ্গাপুর, বা সিঙ্গাপুর থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স এসে ওনাকে নিয়ে চলে যাবে ওখানে চিকিৎসা করতে, বিকজ দে হ্যাভ মানি। কিন্তু এই কোভিড কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেছে যে আপনার যত অর্থ থাকুক না কেন, কোভিড এর কাছে রিকশাওয়ালা থেকে মন্ত্রী পর্যন্ত সবাই সমান। আপনার প্রশ্নের উত্তরটা এরকম যে আমরা ধরেন এখনো আমরা বেশ কয়েকটা গবেষণার কাজ চলছে, ক্লিনিক্যাল রিসার্চের কাজ চলছে। সেখানে কিন্তু আমরা ওই বিভিন্ন স্ট্র্যাটা অফ দি সোসাইটি, মানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের আয় কত এটা ডকুমেন্ট করছি। তো যদি আমি যে পাবলিকেশন যেহেতু হয়নি, আমি আমার অবজারভেশন থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সরকারি মেডিকেল কলেজগুলোতে হয়তো মধ্যবিত্ত মানুষরা যাচ্ছেন, নিম্নবিত্তর মধ্যে আমরা জানি যে আমাদের ঢাকা শহরে কিন্তু প্রচুর বস্তি আছে। আমরা খুবই আশঙ্কা করি বা করেছিলাম যে বস্তির মানুষদের, আমরা তো বলছি 2 মিটার দূরে থাকতে, ওই পুরো ঘরটাই তো তার 3 মিটার, তাহলে 2টা মানুষ, 3টা মানুষ, 4টা মানুষ, 5টা মানুষ থাকবে কিভাবে? তো যে কোনো কারণেই হোক, হয়তো এটা কিন্তু আমার একদম নিজস্ব মানে চিন্তা ভাবনা থেকে বলছি, হয়তো নিম্নবিত্ত মানুষের ইমিউনিটি উচ্চবিত্ত মানুষের চেয়ে ভালো। এটা ন্যাচারাল ইনেট ইমিউনিটি বলে, এবং এটা থাকার কারণে তাদের সংক্রমণটা তুলনামূলকভাবে হয়তো কম হচ্ছে। কাজী তারিকুল ইসলাম, অবশ্যই এটা অনেক বড়সড় আলোচনাটা করতে হবে, কারণ আপনি যে বিষয়টি বললেন যে নিম্নবিত্ত মানুষের ইমিউনিটি হয়তোবা বেশি, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম তা হলো যে নিম্নবিত্ত মানুষের ইমিউনিটি সিস্টেম নিয়ে। পাশাপাশি উচ্চবিত্তদের সংক্রমণের হার কিন্তু বেশি একটি আলোচনার মধ্যে কিন্তু চলে এসেছে, এবং আমরা ঢাকা সহ সারা দেশে কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য করছি। এই নিয়ে অনুষ্ঠানে আমরা এখন কথা বলবো কাজী তারিকুল ইসলামের সাথে। কাজী তারিকুল ইসলাম, অনুষ্ঠানের মধ্যে আপনি বলেছেন যে নিম্নবিত্ত এবং উচ্চবিত্তদের সংক্রমণ এবং হার্ড ইমিউনিটির যে একটি বিষয়, এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করবেন আমাদের কাছে। আমার মনে হয় যে প্রশ্নটা আমি নিজেই সাজিয়ে নিই। হার্ড ইমিউনিটি একটা অন্য ইস্যু, আর ইমিউনিটি ইন দি লোয়ার সোশিও ইকোনমিক গ্রুপ আর উচ্চবিত্ত বা হায়ার সোশিও ইকোনমিক গ্রুপ, এদের মধ্যে দেখেন আমাদের জন্মের পর যখন আপনি দেখবেন গ্রামাঞ্চলে জন্মের পর বাচ্চা কিন্তু মাটিতে কাদার মধ্যে ক্রল করে, খেলাধুলা করে, পানিতে নাক দিয়ে পানি পড়ছে, মা খেয়ালও করছে না। আমরা হয়তো এটাকে শহরে বা সব আমাদের আপার ক্লাসে এটা প্রশ্নই ওঠে না, সে হয়তো কোনোদিন মাটিতে পাই দেয়নি, হয়তো মানে 10তলা ভবনের লিফটে এসি ঘরের মধ্যে থাকে। সো তার ন্যাচারাল ইমিউনিটি যেটা, এই ন্যাচারাল ইমিউনিটি বা ইনেট ইমিউনিটি, এটা কিন্তু তৈরি হতে অবশ্যই একটা উচ্চবিত্ত অনেক দেরি হয়, এবং সে তার ইমিউন সিস্টেমটা ট্রিগার্ড থাকে কম।
আর আমাদের দেশে আমি এই প্রসঙ্গে একটা কথা নিয়ে আসবো, এটা সবার জন্য প্রযোজ্য, উচ্চ নিম্ন সবার জন্য। সেটা হচ্ছে আমরা কিন্তু বিসিজি ভ্যাকসিনে যথেষ্ট সাকসেস করেছি। সরকারের বিভিন্ন মানে প্রশংসার জায়গার মধ্যে কিন্তু এটি একটি, এবং ইউএন এর থেকে যে সমস্ত পুরস্কার সরকার পেয়েছে সেগুলো কিন্তু সবই এই মেডিকেল বা হেলথ রিলেটেড, মাতৃমৃত্যু হার কমানো, শিশু মৃত্যুর হার কমানো এবং ভ্যাকসিন প্রোগ্রামে আমরা যেহেতু বিসিজি ভ্যাকসিন করা, তো আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে বিসিজি ভ্যাকসিনে প্রথম দিকে এটা কথাটা আসছিল, এখন হয়তো এটাকে প্রতিষ্ঠা করা যাবে না, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে বিসিজি ভ্যাকসিন হয়তো এমন কোন একটা ইমিউনিটি দেয় যেটা এই কোভিড-19 কে হয়তো পার্শিয়ালি প্রিভেন্ট করতে পারে। আর ন্যাচারাল ইমিউনিটিতে আমরা কিন্তু বেশি বিশ্বাসী। যেমন আমি ডক্টর, আমাকে যখন রোগী বলছে আমার এই সিমটম বা উপসর্গ, আমার মনে হচ্ছে এটা কোভিড, আমি কিন্তু পেশেন্টকে বলছি আপনি জিঙ্ক খাবেন, ভিটামিন ডি খাবেন, ভিটামিন সি খাবেন। কখন বলছি? যখন সে আক্রান্ত হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তার এই জিনিসটা অনেক আগের থেকে এই লেভেলগুলো ভালো থাকার কথা। আমরা যারা শহরের বিত্তবান তাদের কিন্তু ভিটামিন ডি লেভেল সব সময় কম থাকে, সো তারা মানে ইনফেক্টিভিটিতে প্রন। বিভিন্ন শাক সবজি এবং অন্যান্য প্রচুর খাবারে জিঙ্ক থাকে, যেটা কিন্তু আপনি ওই যে নিম্নবিত্ত মানুষরা কিন্তু সহজেই খায়। আমরা যে সমস্ত অন্যান্য খাবার খাই তার ভিতরে এগুলো থাকে না। এটা আমি মোটা দাগে বললাম এই কারণে যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে নিম্ন আয়ের মানুষ তারা যেভাবে তাদের বেড়ে ওঠা বা বড় হওয়া, সেখান থেকে তারা ছোটবেলা থেকেই এই ইমিউনিটি অথবা রোগ প্রতিরোধ ক্ষমতাটা তাদের মধ্যে, এটাকে বলে ইনেট ইমিউনিটি। আর যেটা আপনি হার্ড ইমিউনিটির কথা বলছিলেন, এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। এটা যদি আমরা সময় পাই তাহলে বলবো যে ব্রিটেন, যেখানে ডক্টর মিরাজ কাজ করছেন, ওরা কিন্তু শুরুতে একটা হার্ড ইমিউনিটির চিন্তা ভাবনা করে 3 সপ্তাহের মধ্যে ওরা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করছে। কারণ হার্ড ইমিউনিটিতে অনেক মানুষ মারা যাওয়ার পরে এবং ইনফেক্টেড হওয়ার পরে হার্ড ইমিউনিটি হবে, কিন্তু 70% লোককে আগে ইনফেক্টেড হতে দিতে হবে। কিন্তু সেটা তো কোনো মানে গণতান্ত্রিক দেশে করা যাবে না। আর করা যেতে পারে ভ্যাকসিনেট করে। আপনি যদি 70%কে ভ্যাকসিনেট করেন, 30% অটোমেটিক্যালি ইমিউনিটি পেয়ে যেতে পারে। তো ভ্যাকসিন নিয়ে যখন উনি বলছিলেন, একটা কথা আমি বলি, যে কোনো ভ্যাকসিনেই কিন্তু এই মাইল্ড ফিব্রাইল ইলনেস এবং সেটা প্যারাসিটামলে চলে যাওয়া, এই পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাকসেপ্টেবল। সারা গিলবার্ট ইজ ভেরি নোন অ্যান্ড ফেমাস, শুধু আজকের দিনে না, এর আগে ইবোলা বলেন, তার আগে বলেন, সে ভ্যাকসিন নিয়ে ভদ্রমহিলা বহু আগে থেকে কাজ করছেন। এবং আমি আজকের পত্রিকায় বোধহয় পড়লাম যে ভারত অলরেডি একটা সিরাম প্রতিষ্ঠান, তার সঙ্গে দে হ্যাভ মেড এ কন্ট্যাক্ট। আমরা বলতে চাই বাংলাদেশ যদি আমরা পেতে চাই, আমি একটু এই জায়গায় একটা খবর একটু দিয়ে রাখি। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি হয়েছে গত মাসে বা মে মাসের শেষে বোধহয়। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বাংলাদেশের যে প্রতিনিধি গিয়েছিলেন ওখানে, উনি এসে যে রিপোর্টটা দিয়েছেন সেটা হচ্ছে, যেটা টেড্রোস বা ডব্লিউএইচওর মানে মহাপরিচালক বলছিলেন, যে অবশ্যই নিম্ন আয়ের দেশ আমরা এলডিসি থেকে লোয়ার মিডলে আমরা উন্নীত হয়েছিলাম, কিন্তু একটা জায়গা আমাদের জন্য সুখবর আছে। যে দেশের আয় $4,000 নিচে, তারা এটা বিনা পয়সায় পাবে। তো এক নম্বর তো আমাদের এটা বিনা পয়সা পাওয়ার সারাক্ষণ একটা ইচ্ছা থাকে যে ফ্রি পাইলে বোধহয় ভালো। তারপরেও যদি বলছে যদি দিতেই হয়, তাহলে একটা ভ্যাকসিন সর্বনিম্ন পয়সায় দেওয়ার জন্য মেবি $1, $5, সামথিং লাইক দ্যাট। তো আমরা এর সঙ্গে সংযুক্ত থাকতে চাই, কারণ আপনি যদি কারো সাহায্য নিতে চান তাহলে তার পাশাপাশি তো থাকতে হবে, এই লাইনে নাম লেখাতে হবে। আজকে যদি অক্সফোর্ডের সঙ্গে আমাদের চুক্তি থাকে যে আমরাও এখান থেকে 30,000 ভলান্টিয়ারের মধ্যে বাংলাদেশও 1,000 ভলান্টিয়ার দিবে, তাহলে কিন্তু অক্সফোর্ড যখন এটা বের করে ফেলবে, তখন কিন্তু আমরা বলবো যে আমরা কিন্তু তোমাদের শরিক। তাহলে আমরা শরিক হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি, যেটা চায়নার সঙ্গে অলরেডি বিএমআরসি-তে গত পরশুদিন অলরেডি বিএমআরসির এথিক্যাল কমিটি এটা পাশ করে দিয়েছে। চায়নার ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে ব্যবহার শুরু হবে এবং এটা ফেজ 3 ট্রায়াল হিসেবে।
চায়না ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, তার আগে আপনাকে ধন্যবাদ জানাই যে আমার প্রশ্নটিকে আপনি সুন্দর করে সাজিয়ে উত্তর দিলেন। আপনার উত্তরের মধ্যে একটি বিষয় এসেছে যে শহরের মানুষের মধ্যে ভিটামিন ডির ব্যাপারটি একটু কম থাকে, এটা নিয়ে যদি একটু ছোট করে বলতেন কেন কম থাকে? আমরা রোদে এক্সপোজড হই না তাই। শুধু কি একটি আমি ডক্টর, আমি চিকিৎসক, আমার রোদে এক্সপোজের টাইম কখন বলেন আপনি? আমি সকালে ঘুম থেকে, ধরেন নর্মাল লাইফে, নট ডিউরিং দ্য কোভিড টাইম, নর্মাল লাইফে আমি সকালে ঘুম থেকে উঠি, ব্রেকফাস্ট করি, বেরিয়ে যাই গাড়িতে, গিয়ে আমি যে হাসপাতালে ঢুকে আমি তো হাসপাতালের মধ্যে রোদের কোনো প্রশ্ন নাই, বরং ওখানে এয়ার কন্ডিশন বা সামথিং লাইক দ্যাট। আমি দুপুরে যখন বাসায় আসি আমি খেয়ে ঘুমাই, ঘুম থেকে উঠে আবার প্রাইভেট প্র্যাকটিসের জন্য চেম্বারে চলে যাই। সো আই ক্যানট সি দ্য সান, সানরাইজও দেখি না, সানসেটও দেখি না, সান এক্সপোজারেও যাই না। বলা হয় যে যদি আপনার বাড়িতে ছাদ থাকে অথবা আপনি এমন কোনো জায়গায় থাকেন, আপনি যে লেভেলেরই সমাজের হন না কেন, আপনি যদি প্রতিদিন 20 মিনিট আপনার পিঠের উপরে সুতির জামা পরে সকাল 9টা থেকে বেলা 3টার মধ্যে 20 মিনিটস এক্সপোজার দিতে পারেন, তাহলে আপনার শরীরে বিনা পয়সায় ভিটামিন ডি তৈরি হবে। সো ইউ নিড নট টু পারচেজ ভিটামিন ডি ক্যাপসুল, এটা গড গিফটেড। আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ঢলে যাবে তখন আল্ট্রাভায়োলেট বি রেটা পাওয়া যাবে না। তারিকুল ইসলাম, আবারও আপনার কাছে আসবো। চায়নার ভ্যাকসিন আমরা জেনেছি বাংলাদেশে কয়েকটি হাসপাতালে প্রায় 4200 রোগীর উপর প্রয়োগ করা হবে এবং এই প্রয়োগের পরে আমরা আসলে চায়নার সাথে সম্পর্কের জায়গা থেকে শুরু করে ভ্যাকসিন যদি সফল হয় চায়না তৈরি ভ্যাকসিন, সেক্ষেত্রে আমরা এটা পাবো কিভাবে বা কতটুকু পেতে পারি, মানে সফল হওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে একটু পরে আপনার সাথে কথা বলবো। এখন আমরা আবারও যাব অধ্যাপক ডাক্তার মিরাজ রহমান আপনার কাছে। আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখবো তা হলো যে বিশ্বের অনেক দেশ এই ভ্যাকসিন কোম্পানিগুলোর সাথে কিন্তু আগে ভাগে চুক্তি করে নিচ্ছে, সেক্ষেত্রে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কি পদক্ষেপ হতে পারে সামনের দিনগুলোতে? আসলে বাংলাদেশ একটি নিম্ন মধ্য আয়ের দেশ। তো অনেক যে দেশগুলো আছে, ইউরোপিয়ান দেশগুলো বা ইউএস, আপনার এই যে বিভিন্ন ভ্যাকসিন ডেভেলপমেন্ট কোম্পানিগুলোর সাথে যেভাবে চুক্তি করছে আর্লি আপনার তাদের ভালনারেবল পপুলেশনের জন্য নির্দিষ্ট সংখ্যক ডোজের জন্য, সেটি হয়তো সব লেভেলে বাংলাদেশ চুক্তি করতে পারবে না, বা চুক্তি করার জন্য যে আপনার যে আর্থিক সক্ষমতা দরকার সেটি হয়তো এখনো সব ক্ষেত্রে বাংলাদেশ অর্জন করতে পারেনি। কিন্তু যেটি আমাদেরকে খেয়াল করতে হবে যে ডব্লিউএইচওর কোঅর্ডিনেশনের মাধ্যমে এই ভ্যাকসিনগুলো যখন ডিস্ট্রিবিউশন হবে, সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেন বাংলাদেশ তার যে অবস্থান সেটি যেন প্রপারলি রিপ্রেজেন্ট করে। এর সাথে সাথে আরো একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা এখন অক্সফোর্ড ভ্যাকসিনের কথা শুনছি, বা আপনার যে চাইনিজ যে ভ্যাকসিন যেটির রেজাল্ট গতকাল আপনার ল্যান্সেটে প্রকাশিত হয়েছে, আরো প্রায় 24টি ভ্যাকসিন বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালের ডিফারেন্ট স্টেজে আছে। ফাইজার গতকালকে আপনার একটি প্রেস রিলিজ দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে ফাইজারের ভ্যাকসিন আপনার ফেজ 1 ট্রায়ালের রেজাল্ট ভেরি এনকারেজিং। আমরা জানি যে মডার্না যে ভ্যাকসিন, যেটি ইউএস কোম্পানি, ওদের যে ডিফারেন্ট ভ্যাকসিন প্ল্যাটফর্ম, এমআরএনএ প্ল্যাটফর্ম, সেই আরএনএ প্ল্যাটফর্মে তাদের ভ্যাকসিনের রেসপন্স খুবই ভালো এবং তারা ফেজ 2-3 ট্রায়াল শুরু করছে। তো আমাদের যেটি দরকার হবে সরকারি উদ্যোগে এবং একই সাথে যারা টেকনিক্যাল কমিটিতে আছেন তাদের, এই যে বিভিন্ন কোম্পানিগুলোর যে ভ্যাকসিন ল্যান্ডস্কেপে কখন তারা কোন স্টেজে যাচ্ছে, এবং আমরা যদি ভ্যাকসিন ট্রায়ালে পার্টিসিপেট করতে পারি। বাংলাদেশ কিন্তু এর আগে আপনার নর্মাল মেডিসিন ট্রায়ালে পার্টিসিপেট করেনি, কিন্তু ভ্যাকসিনেশনের জন্য কিন্তু বাংলাদেশের রেপুটেশন এবং কমপ্লায়েন্সের রেপুটেশন কিন্তু অনেক ভালো। বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার ভ্যাকসিনে ধরা হয় একটা মডেল, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটা মডেল কান্ট্রি, যেখানে একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে একেবারে ভেরি আপনার গ্রাসরুট লেভেলেও একটা ভ্যাকসিনেশন ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটি কিন্তু অনেক দেশে নেই। যে আমরা জানি যে পোলিও ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বাংলাদেশে বিশাল সাফল্য আছে, আপনার চিকেন পক্স ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিশাল সাফল্য আছে। তো আমরা যদি এই ভ্যাকসিন ট্রায়ালের অংশ হতে পারি, তাহলে যেটি হবে যে আমাদের কিন্তু এই কোম্পানিগুলোর থেকে যখন ভ্যাকসিন বাজারে আসবে, তখন সেই ভ্যাকসিনেশনের একটি অংশ প্রায়োরিটি ক্ষেত্রে যাতে ভালনারেবল পপুলেশন পায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা বেটার হবে। একই সাথে যদি সম্ভব হয় এই কোম্পানিগুলোর সাথে সরকারিভাবে যোগাযোগ করে, শুধুমাত্র ডব্লিউএইচওর উপর ডিপেন্ডেন্ট না হয়ে, যদি আমরা পারি যে তাদের সাথে আপনার কোন একটি চুক্তির মাধ্যমে
একটা নির্দিষ্ট সংখ্যক ডোজ, মাস পপুলেশনের জন্য ডোজ কিন্তু আমরা শুরুতে পাবো না, কোনো দেশই পাবে না। ইভেন আপনি যদি ইউএস বা ইউকে বলেন, যে যারা আপনার ইকোনমিক্যালি অনেক অ্যাডভান্স, আমরা জানি যে ইউকে যে চুক্তি স্বাক্ষর করেছে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা, এখন অ্যাস্ট্রাজেনেকা আসলে এই প্ল্যাটফর্মটাকে ডেভেলপ করছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে ইউকে তার যে ভালনারেবল পপুলেশন আছে, যে 65+, তাদের জন্য যে ডোজটা সেটা এনশিওর করছে। তো আমাদেরকে ওইটি খেয়াল করতে হবে যে চিকিৎসক ফ্রন্ট লাইনে যারা কাজ করবেন এই কোভিড ট্রিটমেন্টের ক্ষেত্রে, একই সাথে যাদের কোমরবিডিটি আছে, যারা ভালনারেবল পপুলেশন, তাদেরকে যে আমরা ভ্যাকসিনেশন যেন দিতে পারি, সেই জন্য আমাদের কত ডোজ প্রয়োজন। আমরা কিন্তু পপুলেশনের দিক থেকে অনেক হাই ডেন্স এবং অনেক বেশি নাম্বার পপুলেশন, আমাদের পপুলেশন অনেক অ্যাডভান্স কান্ট্রির তুলনায় অনেক বেশি, তার মানে আমাদের ভালনারেবল পপুলেশন অনেক বেশি হবে। তো যেটি আসলে করা দরকার এখন পলিসি মেকারদের, যে আমাদের একটা অ্যাসেসমেন্ট যে আমাদের কতগুলি ডোজ ভ্যাকসিন দরকার টু প্রোটেক্ট দ্য ফ্রন্ট লাইন, আপনার যে চিকিৎসক আছেন, নার্স আছেন, যারা আপনার কোভিড-19 এর সেবায় যুক্ত থাকবেন। যদি এই আপনার এই কোভিড-19 এর আমরা সেকেন্ড ওয়েভ দেখি বা এটি যদি পারসিস্ট করে ফর এ লং পিরিয়ড অফ টাইম, তাহলে তাদেরকে প্রোটেক্ট করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি দাঁড়াবে আপনার যে ভালনারেবল পপুলেশন কোমরবিডিটি। আমরা জানি যে ডায়াবেটিস বাংলাদেশে অনেক বেশি প্রিভ্যালেন্ট। আমরা জানি যে আপনার হাইপারটেনশন, এই দুইটি, ডায়াবেটিস এবং হাইপারটেনশন হচ্ছে সবচেয়ে রিস্কের দুইটিকে আপনার কোমরবিডিটি আপনার এই কোভিড-19 এর ক্ষেত্রে। তো আমরা যখন এটিকে অ্যাসেস করতে পারবো যে আমাদের কতগুলি ডোজ দরকার, তখন আমাদের কিন্তু WHO এবং একই সাথে সাথে এই ভ্যাকসিন ডেভেলপমেন্টের যে বিগ ফার্মাগুলো আছে, তাদের সাথে আমাদেরকে চুক্তি করতে হবে যে কিভাবে আমরা এই ডোজটা এনশিওর করতে পারি। আমরা যদি ওয়েট করতে থাকি আনটিল দ্য ভ্যাকসিন কামস টু দ্য মার্কেট, এবং তারপরে যদি আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে আমরা অনেক পিছিয়ে থাকি। আপনার কাছে আরেকটা জিনিস আমাদের মিরাজ মনে রাখতে রহমান, হবে যে আপনার কাছে আমরা অনেক ভালো কিছু মতামত পেলাম যে আসলে আমরা যেন না পিছিয়ে থাকি ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে। সামনের দিনগুলোতে সরকার সেই ব্যবস্থাই গ্রহণ করবে। এই ভ্যাকসিন নিয়ে কাজী তারিকুল ইসলাম, আপনার কাছে বলবো যে ডাক্তার মিরাজ রহমান অনেক মতামতই দিলেন, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? পাশাপাশি আরেকটি বিষয় যে আপনি বলেছেন যে সার্বিকভাবে অবস্থাটা যদি একটু বর্ণনা করেন এখনকার। এখনকার সার্বিক অবস্থা বলতে কোভিড নিয়ে না ভ্যাকসিন নিয়ে? ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন, আমার মনে হয় যে মিরাজ রহমান অলরেডি চমৎকার করে বলেছেন, এবং আমি একটু এইভাবে বলছিলাম যে আপনি যদি লাইনে না দাঁড়ান, তাহলে আপনি কিন্তু লাইন থেকে বেরিয়ে যাবেন। তো ধরেন চায়নার সাথে গতকালকে বা পরশুদিন যে এথিক্যাল ক্লিয়ারেন্সটা দিল বিএমআরসি, এটা একটা পদক্ষেপ ভালো। এবং চায়নার যে বাংলাদেশে যে ফেজ 3 ট্রায়াল হবে, তার একটা অংশ হিসেবে অলরেডি 7টা মেডিকেল কলেজ তার নাম সহ, এবং কত সংখ্যক প্ল্যাসিবো, কত ভ্যাকসিন পাবে, এগুলো সবই মোটামুটি একটা পাইপলাইনে আছে। তো আমাদের হাতে আমরা ধরে নিচ্ছি যে একটা ভ্যাকসিনের আছে, কিন্তু দেশ তো 18 কোটি মানুষের। এখানে প্রায়োরিটাইজেশন যদি এই দেশে না হয়, আমি জানি না কি হবে, আমি অ্যাডভান্স বলতেও চাই না। যে অবশ্যই যারা ফ্রন্ট লাইনার, আপনি যাকে সুস্থ দেখতে চান, যে আপনাকে চিকিৎসা দিবে, তাকে আগে দিতে হবে। এটা পৃথিবীর সব জায়গাতেই। এবং হাই রিস্ক শুধু ডায়াবেটিস এবং নয়, হাইপারটেনশন নয়, হাই রিস্ক গ্রুপের ভিতরে যে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে সেও হাই রিস্ক গ্রুপ, প্রেগনেন্সি সেও হাই রিস্ক গ্রুপ, এরকম প্রায় 8-9টি আমাদের একদম লিস্ট করা আছে হাই রিস্ক। তারপরে 65 কে কাট অফ ইয়ার ধরা হয়েছে, 65 ঊর্ধ্ব যাদের বয়স, তাদেরকে যদি আমরা দিতে চাই, এবং আমরা তাদেরকে প্রায়োরিটি, তারা হচ্ছে সিনিয়র সিটিজেন এবং তারা ভালনারেবল টু ডেভেলপ। আপনি আজকেরও যদি আপনি ওই নিউজটা দেখেন যে বেলা 2:30টার সময় যে ব্রিফিংটা হয়, আজকেও যতজন মারা গেছে তার মেজরিটি হচ্ছে বয়স হচ্ছে 60-এর উপরে বয়স, 60 থেকে 70, আবার 70-80-র পরে তো ঘর থেকে বেরোয় না মানুষ, সেজন্য এটা সংখ্যা আবার কম। এই কারণে আমি মনে করি যে আমরা বোধহয় সঠিক জায়গায় আছি। আর যদি আমি জানি যে মন্ত্রণালয়ের একটি সেল একদম এটার উপরেই কাজ করছে, যে কোন দেশের সঙ্গে লিয়াজো মেনটেন করতে হবে। যেমন অক্সফোর্ডের সঙ্গেও বাংলাদেশের লিয়াজো চলছে, যেমন
ইন্ডিয়া সাথে ব্রিটেনের সম্পর্কের কারণে, প্লাস ওখানে যারা আছে তাদের ইন্ডিয়া কিন্তু অলরেডি তাদের 100 কোটি মানুষের জন্য আগেই তারা বলেছে যে আমরা এটা নিতে চাই, এবং আমাদের এখানে তোমরা যতগুলো মানে ফেজ 3-তে অনেক লম্বা বিশাল বাল্কের ট্রায়াল দিতে হয়, সেই ট্রায়াল মাল্টি সেন্টার মাল্টি ন্যাশনাল হতে হয়, তাহলে হয় কি এটা সার্বজনীন হয়, ইউনিভার্সাল হয়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ যে জায়গায় আছে, এখন আমি বলবো না যে বাংলাদেশ পিছিয়ে আছে, এই কমপ্লায়েন্সটা যদি ধরে রাখতে পারে ডেফিনেটলি আমরা ভ্যাকসিন পাবো। ভ্যাকসিন পাওয়ার পরে ডিস্ট্রিবিউশন অফ ভ্যাকসিন এইটা জায়গায় নিশ্চয় নীতিমালা তৈরি হবে, এবং সেই নীতিমালায় আমরা এটা যেন না মনে করি যে আমি ক্ষমতাবান, আমাকে আগে ভ্যাকসিন দেওয়া হোক, এটা ঠিক হবে না। কাজী তারিকুল ইসলাম, আপনি আমাদের সঙ্গেই থাকুন। অধ্যাপক ডাক্তার মিরাজ রহমান, আপনার কাছে একটু ভিন্ন রকম প্রসঙ্গে আসবো। আপনি ওখানে বাংলাদেশি কমিউনিটিতে আছেন, তো আমরা জানি যে দ্বিতীয় ফেজে আবার নতুন করে সংক্রমণ হচ্ছে। এখানে কেমন বাংলাদেশি এই দ্বিতীয় ফেজে আক্রান্ত হয়েছে, তাদের অবস্থা যদি ছোট করে আমাদের একটু বলতেন। আসলে আমরা যেটি দেখছি যে আপনার উন্নত বিশ্বগুলোতে যারা আপনার এসেনশিয়াল জবে আছে, তার মানে আপনার যে ফ্রন্ট লাইন জবে আছে, যে সেটি আপনার চিকিৎসক হোক অথবা আপনার যে পাবলিক সার্ভিস গুলোতে যেগুলো আছে, যেমন আপনার কাউন্সিলের যে বিভিন্ন জব আছে, আপনার বারবার করে জি 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 আপনি যেমন ধরেন যারা আপনার হয়তো এখানে বাস ড্রাইভার আছেন, বা যারা হয়তো এখানে আপনার পাবলিক যে ট্রান্স ইউটিলিটিতে আছেন, এসব ফ্রন্ট ফেসিং জবে আপনার আমরা ইমিগ্রেন্ট পপুলেশন বা বিএমই পপুলেশনের সংখ্যা বেশি, যার ফলে তাদের ভিতরে আক্রান্তের সংখ্যাও বেশি, এবং তাদের মধ্যে যে আমরা দেখেছি যে ডিসপ্রপোর্শনেটলি নাম্বার অফ পিপল যারা মারা গেছেন, তাদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি অরিজিন অথবা আপনার ব্ল্যাক অরিজিন তাদের সংখ্যা বেশি। এর একটা বড় কারণ হচ্ছে তাদের আপনার এই ভাইরাসটা সংক্রমণের ঝুঁকিটা বেশি, এবং অনেক ক্ষেত্রে আমাদের যে মাল্টি জেনারেশনাল হোমের কারণে আমরা যেহেতু অনেক সিনিয়র সিটিজেনদের সাথে নিয়ে একসাথে থাকি, সেটি আপনার সিনিয়র সিটিজেনদেরকে অনেক বেশি ভালনারেবল করছে। তো এখন পর্যন্ত আমরা ইউকেতে যেটি দেখছি যে আসলে নাম্বারটা স্টেবল আছে, আপনারা একেবারে এলিমিনেট করতে পারছি না, আপনার পার ডে কেস বিটুইন 500 থেকে 1000 এর মধ্যে নামা করছে। কিন্তু আমরা যেটি আশঙ্কা করছি যে টিপিক্যাল যে ফ্লু সিজন যেটি আপনার শুরু হবে হয়তো অক্টোবর নভেম্বর থেকে, সেই সময় একটা সিগনিফিক্যান্ট সেকেন্ড ওয়েভ দেখা যেতে পারে, কারণ ইউকেতে এখন সোশ্যাল ডিস্টেন্সিংটা অনেক আপনার রিল্যাক্স করা হচ্ছে, এবং যার ফলে আমরা দেখছি যারা বাংলাদেশি পপুলেশনে যারা ফ্রন্টলাইন সার্ভিসে আছে, তাদেরকে অনেক বেশি এখন বাইরে যেতে হচ্ছে, কাজে যেতে হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে, তার মানে তাদের আবারও আপনার সংক্রমণের ঝুঁকিটা বাড়ছে। তো একটি ব্যাপার যেটি যে এখানকার হেলথ সিস্টেমটা যেহেতু ইউনিভার্সাল এবং সবাইকে একই রকম ভাবে ট্রিট করে, তো যার ফলে আমরা আশা করছি যে সেকেন্ড ওয়েভে হেলথ সিস্টেমটা আরো বেশি প্রিপেয়ার থাকবে, যেই মিস্টেক গুলো তারা ফার্স্ট ওয়েভে করেছে সেই মিস্টেক গুলো করবে না। এবং একই সাথে আমরা আসলে অনেক কিছুতে নতুন তথ্য জানছি, যেমন আমরা কিছুদিন আগে ইউকে থেকে রিকভারি ট্রায়াল থেকে দেখেছি যে ডেক্সামেথাসোনের লোয়ার ডোজ যদি আপনি আর্লি দেন, তাহলে পেশেন্ট ভেন্টিলেটরের প্রোগ্রেশনের রেট অনেক কমে যাচ্ছে এবং সার্ভাইভাল অনেক বেড়ে যাচ্ছে। তো এরকম আরো আমরা রিসেন্ট একটি ট্রায়াল রেজাল্ট পেয়েছি ইন্টারফেরন বেটা নিয়ে, এগেইন আর্লি ইন্টারভেনশন ইজ মাচ বেটার। আমরা ওয়েট করছি না যে আনটিল পেশেন্ট প্রোগ্রেস করছে আপনার অক্সিজেন থেরাপির দিকে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে হেলথ সিস্টেম যেহেতু বেটার ইকুইপড হচ্ছে, নট অনলি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, একই সাথে নলেজ ওয়াইজ যে কিভাবে আমরা এই ভাইরাসটাকে মোকাবেলা করতে পারি। তো ইউকে গভর্নমেন্ট হেলথ সিস্টেম একই সাথে সাধারণ জনগণও সচেতন আছে। আমি বলবো না যে তারা ইগনোর করছে, যেহেতু নাম্বার অনেক কমে গিয়েছে। এটি একটি বড় ডিফারেন্স আমি বলবো যে আপনার ইউকে, ইউএস বা নিউজিল্যান্ডের এক্সাম্পল বললাম যে পিপল অনেক বেশি কমপ্লায়েন্ট, তারা সরকারের কথা শুনে, যখন তাদেরকে একটা ডিরেক্টিভ দেওয়া হয় সেই ডিরেক্টিভ তারা মেইনটেইন করে। যখন বলা হয়েছিল যে স্টে অ্যাট হোম, পিপল স্টেইড অ্যাট হোম, যেটি আমরা অনেক ক্ষেত্রে বাংলাদেশে দেখি না, এবং যার ফলে ওয়াইড স্প্রেড সংক্রমণের ঝুঁকি বাংলাদেশে কিন্তু বেশি কম্পেয়ার টু আপনার এই দেশগুলোতে, যেখানে সরকার চাইলে একটা পলিসিকে সহজেই ইমপ্লিমেন্ট করতে পারে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মিরাজ রহমান এবং অধ্যাপক ডাক্তার কাজী তারিকুল ইসলাম, আপনাদের দুজনকে। দর্শক, একটি বিষয় কিন্তু খুব ভালোভাবে চলে আসলো যে
ভ্যাকসিন হওয়া দরকার সার্বজনীন, এটা কিন্তু ধনী বা গরিবের জন্য না। বাংলাদেশ সরকার সামনের দিনগুলোতে এই ভ্যাকসিন নিয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই ভ্যাকসিন আসার পরে যেন সেটা সঠিক ডিস্ট্রিবিউশন হয় সেদিকেও খেয়াল রাখতে হবে, এরকম একটি বিষয় কিন্তু চলে আসলো। আরেকটি বিষয় আসলো যে ঈদ উল ফিতরে যেভাবে সংক্রমণ বেড়েছে, মানুষের কাছাকাছি আসা এবং সোশ্যাল ডিস্টেন্স না মেনে চলার জন্য ঈদুল আজহাতে যেন এরকম কোনো ঘটনা না ঘটে, মাংস বিতরণ করার ক্ষেত্রে সেটা যেন সামাজিক দূরত্ব মেনে সেভাবে করে যেন সবাই বিতরণ করেন, এরকম একটি বিষয় কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন বা মতামত থাকলে পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জেনে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক কোভিড-19 করোনায় করণীয়, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন covid19@ntvbt.com এই অ্যাড্রেসে। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।